ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে। হৃদয় মাঝে হৃদয়নাথ আছে সাথে সাথে, কোথা ফিরিছ দিবা রাত, কোথা ফিরিছ দিবা রাত, হেরো তাহারে অভয়ে। ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে। হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা চির আনন্দ ধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা পুরিবে সকল কাম, হেথা পুরিবে সকল কাম, নিভৃত অমৃত আলয়ে। ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে। হৃদয় মাঝে হৃদয়নাথ আছে সাথে সাথে, কোথা ফিরিছ দিবারাত, কোথা ফিরিছ দিবারাত, হেরো তাহারে অভয়ে। ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে, ভুবন হইতে ভুবনবাসী। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সাধু, মানে ওয়ান অফ দিস এই যুগের মনে হয় শ্রেষ্ঠই সাধু, এই যুগের শ্রেষ্ঠ সাধু স্বামীজির কথা বলবো। দেখুন, সাধুসঙ্গর প্রসঙ্গেতে স্বামীজির কথা, মানে স্বামীজি তো একজন শ্রেষ্ঠ। দ্বিতীয়বার যখন আমেরিকা যাচ্ছেন উনি, তখন উদ্বোধনের সম্পাদক ছিলেন ত্রিগুণাতীতানন্দজি। তো উনি তখন স্বামীজিকে কাগজ কলম অনেক দিয়ে টিয়ে বললেন যে আপনি যখন যাচ্ছেন, আপনি ওই যাওয়ার ঘটনাগুলো সমস্ত লিপিবদ্ধ করে আমাদের পাঠাবেন, আমরা ছাপাবো। তো স্বামীজি শুনে নিয়েছেন, সঙ্গে করে নিয়েছেন কাগজপত্র নিয়ে। এবার স্বামীজি ওই যখন যাচ্ছেন আমেরিকাতে, সেই সময়কার মানে পরিব্রাজক অবস্থায় সেই সমস্ত ঘটনা স্বামীজি লিখেছেন। আহা, এই হচ্ছে সাধু, ঠিক ঠিক সাধু, বুঝতে পারছেন? এই হচ্ছে ঠিক ঠিক সাধু। তুমি সবসময় ধ্যানস্থ বসে রইলে, বড় বড় বেদান্ত উপনিষদের কথা বললে, বললে, তা আমরা সাধারণ মানুষ, আমাদের কি আর ভালো লাগে? কিন্তু আমরা যখন এগুলো পড়বো, তখন স্বামীজির কথা চিন্তা হবে। স্বামীজির কথা চিন্তা, স্বামীজির নামের চিন্তা করলে আপনার সাধুসঙ্গ, এর চেয়ে বড় সাধুসঙ্গ নেই এখন এই যুগেতে। আপনি এই যেগুলো পড়বেন যখন, তখন কি জানবেন যে স্বামীজি এগুলো বলছেন। তো স্বামীজি বলছেন মানে স্বামীজিকে স্মরণ হচ্ছে, এটাই সাধুসঙ্গ। তো সাধুসঙ্গর পাঠেতেই আমি এই বইটা ঠাকুরই জোগাড় করে দিই। সকালে খুঁজছিলাম কী বলি, তো এইটাই হচ্ছে ঠাকুর জোগাড় করে দিয়েছে। ভূমিকাতে স্বামীজি কী লিখছেন দেখুন। স্বামীজি: ওং নমো নারায়ণ মো কার্তা ঋষিকেশী ঢঙের উদ্দাত্ত স্বরে নিয়োভায়া। আজ 7 দিন হলো আমাদের জাহাজ চলেছে। রোজই তোমায় কি হচ্ছে না হচ্ছে খবরটা লিখব মনে করি।
তোমায় মানে ত্রিগুণাতীতানন্দকে আর কি লিখবো মনে করি। খাতার পত্র কাগজ কলম যথেষ্ট দিয়েছ, কিন্তু ওই বাঙালি কিন্তু কিন্তু বড়ই গোল বাঁধায়, কিন্তু শব্দটা বড়ই গোল বাঁধায়। 1 নম্বর কুড়েমি, ডায়েরি নাকি তোমরা বলো রোজ লিখবো মনে করি, তারপর নানা কাজে সেটা অনন্তকাল নামক সময়তেই থাকে। কি ভাষা দেখুন আপনি। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি। এখানে রবীন্দ্রনাথ যখন এই পরিব্রাজকটা যখন বেরোলো, রবীন্দ্রনাথ যখন পড়েছেন, অভিভূত রবীন্দ্রনাথের মতন মানুষ, তিনি কত সাহিত্য নিজে লিখেছেন, কত সুন্দর ভাষায় লিখেছেন, কত পড়াশোনা করেছেন, সারা জগৎকে শুনিয়েছেন। সেই রবীন্দ্রনাথ এই স্বামীজির লেখাপড়া অভিভূত। স্বামীজি তো লেখক নয়, স্বামীজি সাহিত্যিকও নয়, কিন্তু স্বামীজি এই যে যা লিখতেন, যা ধরতেন তাই সুন্দর। আমি তো বহুবার বলেছি যে স্বামীজি যেখানে স্পর্শ করেছেন সেটাই সুন্দর, এবং সুন্দর মানে বেস্ট। তার মানে এই পরিব্রাজক যা লিখেছেন, এই পরিব্রাজক হিসেবে কোনো বই ভারতবর্ষে আজ পর্যন্ত বেরোয়নি যে পরিব্রাজকের পাশে তাকে বসানো যেতে পারে, এই স্বামীজির লেখা। তো রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র রায়বাহাদুর দীনেশচন্দ্র একবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করতে গিয়ে রবীন্দ্রনাথ তখন বললেন যে তুমি ওই যে স্বামীজির পরিব্রাজকটা বেরিয়ে পড়েছ? তো বলছি যে না, পড়িনি তো। তো ওনাকে আর একজন অনেকবার বলেছেন যে আপনি পড়ে দেখুন, ভালো লাগবে। উনি অতটা কেয়ার করেন। রবীন্দ্রনাথ বললেন তুমি এক্ষুনি পড়ো, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে জোগাড় করে বইটা পড়ো, কালকে নয়, তুমি এক্ষুনি এখান থেকে যাও, এখান থেকে গিয়ে এখানে আগে বইটা জোগাড় করে পড়ো। ভারতবর্ষ সম্বন্ধে এই ভাষায় যে এরমভাবে লেখা যায় সেটা আমার ধারণার অতীত ছিল। রবীন্দ্রনাথ বলছেন যে বাংলা ভাষায় যে এইভাবে লেখা যায়, সাহিত্যকে প্রকাশ করা যায়, সেটা আমার ধারণার অতীত ছিল, তুমি এক্ষুনি গিয়ে পড়ো। তখন ওই রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন এসে বইটা, এটা হচ্ছে আমি একটু অন্য জায়গায় পড়েছিলাম এই ঘটনাটা, দীনেশচন্দ্র সেনের অভিজ্ঞতা। তো সেইটা আমি উদ্বোধনেই বেরিয়েছিল, তো সেইটাই আমি আপনাদের শোনালাম আর কি। কাল নামক সময়তেই থাকে, এক পাও এগোতে পারে না। 2 নম্বর তারিখ প্রভৃতি কিছুই মনে থাকে না, সেগুলো সব তোমরা নিজ গুণে পূর্ণ করে নিও। স্বামীজি বলছেন এগুলো। আর যদি বিশেষ দয়া করো তো মনে করো যে মহাবীরের মতো বার তিথি মাস মনে থাকতেই পারে না রাম হৃদয় বলে। কিন্তু বাস্তবিক কথাটা হচ্ছে এই যে সেটা বুদ্ধির দোষ এবং কুড়েমি। মানে আমার হৃদয়ে যে রাম বসে আছে সেটা না, এটা হচ্ছে আমার বাস্তবিক হচ্ছে কথাটা এই যে আমার বুদ্ধির দোষ এবং আমার কুড়েমি। স্বামী নিজে বলছেন, দেখুন কি উৎপাত। ক সূর্য প্রভব বস, থুরি হলো না। বাননেন্দ্র আর কোথা আমি দিন অতি দিন, তবে তিনিও শতযোজন সমুদ্র পার এক লাফে হয়েছিলেন। মানে হনুমানের কথা বলছেন, শতযোজন সমুদ্র পার এক লাফে হয়েছিলেন। আর আমরা কাঠের বাড়ি মানে জাহাজে, আমরা কাঠের বাড়ির মধ্যে বদ্ধ হয়ে ওছল পাছল করে খোঁটা খুঁটি ধরে চলৎশক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছি। একটা বাহাদুরি আছে, তিনি লঙ্কায় পৌঁছে রাক্ষসীর চাঁদমুখ দেখেছিলেন, আর আমরা রাক্ষসীর দলের সঙ্গেই যাচ্ছি। শ্রীলঙ্কার লোকাচয়। খাবার সময় সে শত শত ছোড়ার চকচকানি আর শত শত কাঁটার ঠকঠকানি দেখে শুনে তু ভায়ার তো আক্কেল গুড়ুম, ভায়া থেকে ছিটকে ওঠেন, পাছে পার্শ্ববর্তী রাঙাচুলো বিড়ালাক্ষ ভুলক্রমে খ্যাঁচ করে ছুরিখানা তারই গায়ে বা বসায় ভায়া। মানে শ্রীলঙ্কার লোক যাচ্ছে, ওরা তো ছুরি কাটি ওরা হাত দিয়ে খাবে, তো তার পাশে সব সাহেবরা যাচ্ছে। তখন তো আর উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, তখন এখান থেকে আমেরিকা যেতে গেলে জাহাজে যেতে হতো, সাহেবরাও যাচ্ছে, সেই জন্য বলছে আর কি। বিড়ালাক্ষ মানে ওই নীল চোখ, বিড়ালাক্ষ সাহেবদের বলছে আর কি। ভায়া ভুয়ো নধরও আছেন কি না? বলি হ্যাঁ গা, সমুদ্র পার হতে হনুমানের কি সিকনেস হয়নি? না হয়েছিল কি না সে বিষয়ে পুঁথিতে কিছু পেয়েছো তোমরা পুরো পণ্ডিত মানুষ, আলমিকি কত জানো, আমাদের গোসাইজি তো কিছুই বলছেন না, বোধহয় হয়নি। তবে ওই যে সিকনেস হয়েছে কিনা জিজ্ঞেস করছে হনুমানজি।
কার মুখে প্রবেশ করেছিলেন সেখানটা একটু সন্দেহ হয়। তু ভায়া জাহাজের, তু ভায়া মানে তুরিয়ানন্দ ভাই, তু ভায়া বলছেন জাহাজের গোয়াটা যখন হুস করে স্বর্গের দিকে, তু ভায়াকে বলছেন জাহাজের গোয়াটা যখন হুস করে স্বর্গের দিকে ওঠে, ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে আবার তৎক্ষণাৎ ভুজ করে পাতাল মুখ হয়ে বলিরাজাকে বেঁধবার চেষ্টা করে, সেই সময়টা তারও বোধ হয় কেন যেন কার মহা বিকট বিস্তৃত বুকের মধ্যে প্রবেশ করেছেন। মাফ করো ফরমাইও ভাই, ভালো লোককে কাজের ভাত দিয়েছো তুমি। মানে স্বামীজিকে লেখার ভাত দিয়েছে, বলছে ভালো লোককে কাজের ভাত দিয়েছো। শুন, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। আর কি এনজয় করবেন, এই হচ্ছে ঠিক সাধুসঙ্গ, আপনাদের সব থেকে ভালো সাধুসঙ্গ করাচ্ছি। রাম কহ, কোথায় তোমার 7 দিন সমুদ্রযাত্রার বর্ণনা দেব? তাতে কত রং ঢং মশলা বার্নিশ থাকবে, কত কাব্যরস ইত্যাদি থাকবে, আর কিনা আবল তাবল বকছি। ফলকথা মায়ার ছলটি ছাড়িয়ে ব্রহ্মবলটি খাবার চিরকাল করা গেছে। এখন খপ করে স্বভাবের সৌন্দর্যবোধ কোথায় পাই বলো? কাহা কাশী, কাহা কাশ্মীর, কাহা খোরসান গুজরাট। আজন্ম ঘুরেছি কত পাহাড়, নদ নদী, গিরি, নির্ঝর উপত্যকা, অধিত্যকা, চির নিহারমণ্ডিত মেঘলিত পর্বত শিখর, উত্তুঙ্গ তরঙ্গ ভঙ্গ কল্লোলশালী, কত বারনিধি দেখলুম, শুনলুম, ডিঙলুম, পার হলুম। কিন্তু কেরাঞ্চি ও ট্রাম ঘরগাড়িত ধুলোর ধূসরিত কলকাতার বড় রাস্তার ধারে কিংবা পানের পিক বিচিত্রিত দেয়ালে টিকটিকি ইঁদুর ছুঁচোয় মুখরিত একতলা ঘরের মধ্যে দিনের বেলায় প্রদীপ জেলে আপ কাঠের তক্তায় বসে থলো হুঁকো টানতে টানতে করি শ্যামাচরণ হিমাচল, সমুদ্র প্রান্তর মরুভূমি প্রভৃতির যে হুবহু ছবিগুলি চিত্রিত করে বাঙালি মুখ উজ্জ্বল করেছেন, সেদিকে লক্ষ্য করেই আমাদের এই দুর্দশা। শ্যামাচরণ ছেলেবেলায় পশ্চিমে বেড়াতে গিয়েছিলেন, সেটায় আকণ্ঠ আহার করে এক ঘটি জল খেয়েই ব্যাস সব হজম, আবার খিদে। সেখানে শ্যামাচরণের প্লাবিত দৃষ্টি এই সকল প্রাকৃতিক বিরাট ও সুন্দর ভাব উপলব্ধি করেছে। তবে একটু গোল, ওই পশ্চিম বর্ধমান নাকি শুনতে পাই। পশ্চিমে গেছিলাম মানে ওই পশ্চিম কলকাতা থেকে বর্ধমান গেছিলো, ওটা একটুখানি পশ্চিম দিকে, ওইখানে বসেই যা দেখে এসেছি সেগুলো বসে লিখেছে আর কি, পশ্চিমে ঘুরে এসেছি। তবে একান্তই তোমাদের উপরোধ, আর আমিও একেবারে ওরসে বঞ্চিত গোবিন্দ দাস নহি, সেটা প্রমাণ করবার জন্য শ্রী দুর্গা স্মরণ করে আরম্ভ করি। তোমরাও খোঁটাখুঁটি ছেড়ে দিয়ে শোনো। নদীমুখ বা বন্দর হতে জাহাজ রাত্রে প্রায় ছাড়ে না, বিশেষ কলকাতার ন্যায় বাণিজ্যবহুল বন্দর আর গঙ্গার ন্যায় নদী। যতক্ষণ না জাহাজ সমুদ্রে পৌঁছচ্ছে ততক্ষণই আরকাটির অধিকার। আরকাটি মানে একটা জাহাজ আগে আগে যাবে, যেখান দিয়ে যাবে সেখানে মানে সমুদ্রের গভীরতা আছে, জাহাজ আটকাবে না, তাকে বলে আরকাটি। ওই আরকাটি যেখান দিয়ে যাবে জাহাজ তাকে ফলো করে যাবে। তিনি ক্যাপ্টেন, মানে আরকাটি ক্যাপ্টেন, তাঁরই হুকুম। সমুদ্র বা আসবার সময় নদীমুখ থেকে বন্দরে পৌঁছে দিয়ে তিনি খালাস। আমাদের গঙ্গার মুখে দুটি প্রধান ভয়, একটি বজবজের কাছে জেমস ও মেরি নামক চেরাবালি, দ্বিতীয়টি ডায়মন্ড হারবারের মুখে চড়া। পুরো জোয়ারে দিনের বেলায় পাইলট অতি সন্তর্পণে জাহাজ চালান, নতুবা নয়। কাজেই গঙ্গা থেকে বেরোতে আমাদের 2 দিন লাগলো। কলকাতা গঙ্গা থেকে সমুদ্র অবধি যেতে 2 দিন লেগে গেছে।